দিন কয়েক পরেই সরস্বতী পুজো। অনেক স্কুলে ফাইনাল পরীক্ষা হয়ে গিয়ে ছুটি পড়ে গিয়েছে। অনেক স্কুলে আবার নতুন ক্লাসের পড়াশোনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অনেক বাবা মা ভাবছেন যাদের বাচ্চার 4-5 বছর বয়স হয়ে গিয়েছে তাদের নতুন স্কুলে ভর্তি করবেন বা প্রথমবার স্কুলে ভর্তি করবেন। কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে একটা ভালো মানের প্রাইভেট স্কুলে পড়াতে আপনার ঠিক কত টাকা খরচা হতে পারে? হিসেব বলছে আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে শিক্ষাঙ্গনের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির কারণে আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, আর তার ফায়দা তুলছে প্রাইভেট স্কুলগুলো। আজকে এই নিয়ে আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সমস্ত নামি দামি প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলোর কি রমরমা, কত টাকাই বা লাগছে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে। আমি দিন কয়েক আগে একটা পেপারের প্রতিবেদন দেখেছিলাম এবং সেখানে একটা তালিকা দেখতে পাই যেটা চমকে দেওয়ার মতো। আমি স্ক্রিনে তালিকাটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আমি পড়ছি। মডার্ন হাই স্কুল ফর গার্লস, যেখানে বার্ষিক খরচা 82,000 টাকা। লা মার্টিনিয়া ফর বয়েজ 2,47,000 টাকা। লা মার্টিনিয়া ফর গার্লস 2,47,000 টাকা। ফিউচার ফাউন্ডেশন 1,40,000 টাকা। ভারতীয় বিদ্যা ভবন 53,000 টাকা। ডি বিবিএস স্কুল 66,000 টাকা। ক্যালকাটা গার্লস হাই স্কুল 69,000 টাকা। সেন্ট জেভিয়ার্সে 65,000। লরেটো ডে স্কুলে 60,000। ডিপিএস রুবি পার্কে 1 লক্ষ টাকা। সাউথ পয়েন্ট হাই স্কুলে 90,000। ডিপিএস নিউ টাউনে 1 লক্ষ টাকা। হেরিটেজ স্কুলের 1,70,000 টাকা। এর মধ্যে অবশ্য ভর্তি বা স্কুলের টিউশন ফি বা অ্যাডমিশন ফি এটা সেটা খরচা ইনক্লুডেড, কিন্তু এর বাইরেও বাকি সমস্ত খরচা মিলিয়ে ধরুন পুলকার বা অ্যাক্টিভিটিস বা বাড়িতে যদি আপনি মাস্টার মশাই বা টিচার রাখেন তার খরচা মিলিয়ে বার্ষিক সংখ্যাটা গিয়ে দাঁড়াবে কয়েক লক্ষ টাকা। আমি তো মাত্র কয়েকটা স্কুলের নাম বললাম। এছাড়াও কলকাতা বা শহরাঞ্চলে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্কুল, ন্যাশনাল স্কুল, সব গালভরা নাম দেওয়া স্কুল রয়েছে না, সেই সমস্ত জায়গাতে কম বেশি এই একই ধরনের ফি স্ট্রাকচার থাকে। তাহলে হিসেব কি দাঁড়ালো? যদি আপনি কয়েক লাখ টাকা খরচা করতে পারেন তাহলে আপনার সন্তানকে আপনি এই সমস্ত নামি দামি প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন। আর যদি আপনার সেই সামর্থ্য না থাকে তাহলে আপনার সন্তান কোয়ালিটি এডুকেশন থেকে কি বঞ্চিত হবে? অথচ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী এমনটা হওয়ার কথা ছিল না। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের, এমনই বলা হয়েছে এই রাইট টু এডুকেশন অ্যাক্টে। ভারতীয় সংবিধানের 21A ধারা অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে ফেলা হয়েছে। অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, মানে ক্লাস 10 বা 9 পর্যন্ত যে পড়াশোনাটা হয় সেটাকে একটা বেসিক ফাউন্ডেশন এডুকেশন, বা যাতে প্রতিটি শিশু, রাষ্ট্রে যারা জন্মাচ্ছে তারা যাতে এই ন্যূনতম শিক্ষা পায় সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও প্রাইভেট স্কুলের ফি একটা নির্দিষ্ট কাঠামোয় বেঁধে দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রাইভেট স্কুলে যাতে 25% আসন বিভিন্ন অনগ্রসর বা গরিব পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকে, এই সমস্ত কথাও কিন্তু এই রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছিল। যদিও এই আইনের কিছুই পশ্চিমবঙ্গে প্রায় লাগু হয়নি বলতে গেলে। আর তাছাড়াও এই রাজ্যে বা আমাদের দেশে সরকারি স্তরে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা একেবারে বাধ্যতামূলক হলেও কেন বর্তমানে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে প্রাইভেট স্কুলগুলো রমরমা? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তৃণমূল আমল থেকে পিছিয়ে যেতে হবে বাম আমলে। মোটামুটি 1990 সালের আশেপাশে পশ্চিমবঙ্গে শিক্ষার বেসরকারীকরণ শুরু হয়। মুখে যতই এই বামেরা বড় বড় কথা বলুক না কেন, এই কমিউনিস্ট যারা ছিলেন, তখন যারা সিপিএম শাসক ছিলেন, তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডকে একটু একটু করে নষ্ট করে দিয়েছিল। পশ্চিমবঙ্গের স্কুলগুলোর পরিকাঠামোগত দুর্বলতা, শিক্ষকদের অপ্রতুলতা বা গুণগত মানের কারণে আস্তে আস্তে প্রাইভেট স্কুলের সংখ্যা বাড়তে থাকে এবং জনপ্রিয় হতে থাকে বিভিন্ন এলাকায়। তারপর মোটামুটি 2000 সালে রমরমিয়ে গজিয়ে উঠতে থাকে একেবারে ব্যাঙের ছাতার মতন এই সমস্ত প্রাইভেট স্কুলগুলি। ততদিনে কম্পিউটার চলে এসছে বিভিন্ন জায়গায়, প্রযুক্তিগত শিক্ষায় মানুষের ঝোঁক বাড়ছে, বিভিন্ন বেসরকারি চাকরিতে সুযোগ বাড়ছে এবং গ্লোবালাইজেশনও হচ্ছে। এবং ঠিক সেই সময় একটা গুরুত্বপূর্ণ যখন ট্রানজিশন চলছে, সেই সময় এই রাজ্যে কম্পিউটার ঢোকার ক্ষেত্রে বাধা দিচ্ছে সিপিএম এবং সেই সময়ই ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল প্রাথমিক স্তরে। তার ফলে
যে সমস্ত শিক্ষিত বাবা মায়েরা ছিলেন তারা আরো বেশি করে প্রাইভেট স্কুলের দিকে কিন্তু ঝুঁকে পড়েছিলেন। পাশাপাশি বাম আমলে আরো একটা অন্যায় করা হয়েছিল। সেই সময় ক্লাস 4 থেকে 5-এ উঠতে অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা ছিল, যারা তাদের মেধা অনুযায়ী বিভিন্ন স্কুলে চান্স পেত ভর্তি হওয়ার ক্ষেত্রে। কিন্তু বাম আমলে লটারি সিস্টেম করে দেওয়া হয় অ্যাডমিশন সিস্টেমকে তুলে দিয়ে, যার ফলে যে সমস্ত এলিট স্কুল ছিল মধ্যশিক্ষা পর্ষদের বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যেমন ধরুন হিন্দু স্কুল, হেয়ার স্কুল, টাকি বয়েজ স্কুল, একটু শহরাঞ্চল থেকে আমি যদি একটু শহরতলির দিকে যাই আর কি, বিভিন্ন সরকারি ক্ষেত্রে বিভিন্ন জেলায় যে বয়েজ স্কুলগুলো ছিল বা জেলা বিদ্যালয় বা জেলা স্কুলগুলো ছিল, হাওড়া জেলা স্কুল, এই সমস্ত স্কুলে যেখানে এলিট শ্রেণীর স্কুল বলা হতো, যেখানে শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করতেন, এই সমস্ত স্কুলগুলোতে মেধার জায়গায় কিন্তু নিয়ে নিল লটারি। যার ভাগ্যে থাকলো সে ভর্তি হওয়ার সুযোগ পেল, অথচ একজন মেধাবী পড়ুয়া হয়তো ভর্তি হওয়ার সুযোগ পেল না। কাজেই শিক্ষার জায়গা, শিক্ষার গুণগত মানের জায়গা নিয়ে নিয়েছিল লটারি ব্যবস্থা। এই পরিস্থিতিতেও বহু অভিভাবক তাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করাতে না পেরে তারা ক্রমাগত প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকতে থাকেন। পাশাপাশি সিলেবাস প্রতি বছর আরো সহজ থেকে সহজতর করে দেওয়া হতো এবং সরলীকরণ করা হতো। পাস মার্কস 30 থেকে কমিয়ে 25 করে দেওয়া হয়েছিল। এই সার্বিক একটা বিষয় তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ ধীরে ধীরে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকে পড়ে। তারপরে হারমাদদের রাজত্ব গেল, এলো উন্মাদদের হাতে ক্ষমতা। পরিবর্তনের কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার ক্ষমতায় এলো এবং তারপর থেকে শিক্ষায় শুধু নৈরাজ্য নয়, পুরো শিক্ষা ব্যবস্থাটাই অন্ধকারে ডুবে গিয়েছে। আমি 2011 সাল থেকে তৃণমূল কি কি করেছে শিক্ষাঙ্গনে সেই হিসেবে যাব না, আমি শুধু গত একটা বছরের তথ্য দিই, তাহলে আপনারা চমকে উঠবেন। গত এক বছরে পশ্চিমবঙ্গে প্রায় 8200টি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে 85% প্রাইমারি স্কুল। এছাড়াও শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। এই রাজ্যে 348টি এমন স্কুল রয়েছে যেখানে বিগত 5 বছরে কোনো পড়ুয়া ভর্তি হয়নি। কাজেই এই স্কুলগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। দেখুন, বাম আমল থেকে যে অবক্ষয় শুরু হয়েছিল শিক্ষাঙ্গনে, তৃণমূল আমলে সেটা আরো পোক্তভাবে, আরো বাড়াবাড়ি ভাবে করতে শুরু করে তৃণমূল। মোটামুটি ক্লাস 5 থেকে পাস ফেল তুলে দেওয়া হয়। মাধ্যমিকে আমি যেটা আগেও বললাম, মাধ্যমিকে 30 নম্বরের জায়গায় পাসিং মার্কস 25-এ নামিয়ে আনা হয়। এছাড়াও একাধিক স্কুলে 1-2জনের বেশি শিক্ষক নেই, স্কুল বিল্ডিং গুলি ভেঙে পড়ছে, কোনো অশিক্ষক কর্মী নেই, টিচার যাচ্ছেন, তিনি স্কুলের তালা খুলছেন, তিনিই আবার মিড ডে মিল চালাচ্ছেন, তিনিই আবার ঘন্টা বাজাচ্ছেন। একদিকে বলতে গেলে টিচারের কাজও তিনি করছেন, আবার নন টিচিং স্টাফের কাজও তিনি করছেন, আবার বিভিন্ন ইলেকশনে, বিভিন্ন সরকারি জনমুখী প্রকল্পে বা বিভিন্ন সমীক্ষার ক্ষেত্রেও তাদেরকেই কাজে লাগানো হচ্ছে। কাজেই স্কুল শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাদান এখন গৌণ হয়ে গিয়েছে, অন্যান্য কাজ প্রাইমারি চলে এসেছে, যার ফলে পড়ুয়ারা এবং পড়ুয়াদের পরিবার প্রাইমারি স্কুল থেকে বা সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা তো গেল স্কুলগুলোর অবস্থা। শিক্ষাঙ্গনের চাকরির কি অবস্থা আমরা কম বেশি সবাই জানি। পশ্চিমবঙ্গে শিক্ষা মেয়েদের দুর্নীতি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই রাজ্য সরকার বিগত 14 বছর ক্ষমতায় রয়েছে, একবার মাত্র টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা নিয়েছিল, আর তাতেই এত দুর্নীতি করেছে যে সরকারের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অর্ধেক শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছে। প্রথমে প্রাইমারিতে 17,000, তারপর আপার প্রাইমারিতে 22,000 দুর্নীতি। আর এই পুরো বিষয়টা দেখতে দেখতে নিজেদের চোখের সামনে সব জানতে জানতে যারা অভিভাবক রয়েছেন তারা একেবারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন। তাই ঘটি বাটি মাটি বিক্রি করে হলেও তারা ছেলে মেয়েদের কষ্ট করে হলেও প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন। আর ঠিক এই জায়গাটাই ফায়দা তুলছে এই সমস্ত প্রাইভেট স্কুলগুলো। তারা নিজেদের ইচ্ছে মতো ফিস বাড়িয়ে চলেছে। ওই তখন যেরকম বাম আমলে শিক্ষায় আমরা অনিলায়ন বলতাম না, যখন ওই প্রাইমারি স্কুলগুলো থেকে আপনাদের ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, সেই সময় যেরকম প্রাইভেট প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন স্কুলগুলো গজিয়ে উঠেছিল, ঠিক তেমনই এই তৃণমূলের আমলেও গজিয়ে উঠেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কুল। বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিভিন্ন নামি দামি প্রাইভেট প্রাইমারি স্কুল বা প্রাইভেট স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলের মাথা যারা রয়েছেন, যারা মালিক রয়েছেন, তাদের সঙ্গে বসেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যে একটু যেন স্কুলের ফিস গুলো নিয়ন্ত্রণে রাখা হয়, একটু যেন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা সেখানে পড়তে পারে, এরকম একটা ব্যবস্থা যাতে করা হয়।
তারা ঘাড় নেড়েছিলেন, হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলেন, করবো তারা জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকিছুই, সব অনুরোধ, সতর্কতা সবটাই ছিল লোক দেখানো। তার কারণ এই সমস্ত স্কুল যে রয়েছে তাদের মালিকদের থেকে বা এই সমস্ত ব্যবসায়ীদের থেকে রীতিমতো বেনিফিট নেয় এই সমস্ত তৃণমূলের নেতারা। অর্থের বিনিময়ে প্রিমিয়াম জায়গায় স্কুল করার অনুমতিও দেওয়া হয়। এই যে স্কুল, প্রাইভেট স্কুলগুলো রয়েছে, এর পিছনে যে রমরমা, এর পিছনে খোঁজ নিয়ে জানা যাবে, যদি খোঁজ নেওয়া যায় তাহলে জানা যাবে তার পিছনে হয়তো কোনো না কোনো বড় বড় তৃণমূল নেতাদের হাত রয়েছে। যেমন ধরুন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি জেলে ছিলেন এতদিন, তিনি তার প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটা স্কুল করেছিলেন। পিংলার প্রত্যন্ত একটা গ্রামে তার স্কুল ছিল বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলে অবৈধভাবে সরকারি জমিকে লিজ নিয়ে স্কুল বিল্ডিং বানানো হয়েছিল। শুধু তাই নয়, এই স্কুলের মাধ্যমে বহু কালো টাকা সাদা করা হয়েছিল। শিক্ষা দুর্নীতি বা চাকরি চুরির বিষয়টা সামনে না এলে হয়তো এই পুরো বিষয়টা, মানে বিসিএম মেমোরিয়াল স্কুল যেটা পিংলায় রয়েছে, তার পিছনে সত্যিটা হয়তো জানাও যেত না। কে বলতে পারে কলকাতারও হয়তো এরকম নামি দামি যে স্কুলগুলো রয়েছে সেখানেও কোনো না কোনো বড় আঁতাত কাজ করছে। আর তাই বছর বছর এই সমস্ত স্কুলগুলো ফিস বাড়িয়ে চললেও কিচ্ছু বলে না রাজ্য সরকার। সরকার প্রাইভেট স্কুল বা প্রাইভেট হাসপাতালকে এই শর্তেই জমি দেয় যে তারা খুব কম টাকায় গরিব যারা রয়েছেন তাদেরকে পড়তে সাহায্য করবেন বা গরিবদের কম টাকায় চিকিৎসা করবেন। আর যে রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে 2009 সালের হিসেব অনুযায়ী, সেখানেও তো 25% আসন সংরক্ষিত থাকার কথা গরিব বা দরিদ্র পড়ুয়াদের জন্য। কিন্তু এই সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরম করে চলছে শিক্ষার ব্যবসা। দেখুন, একটা জাতির বা একটা রাজ্যের শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাওয়ার অর্থ হলো সেই জাতির মেরুদণ্ড ভেঙে যাওয়া, কয়েকটা প্রজন্ম অন্ধ হয়ে যাওয়া, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাওয়া। যে রাজ্যের পড়াশোনার মান খারাপ, সেই রাজ্যের বাসিন্দারা বা সেই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম যে অর্থনৈতিকভাবে দুর্বল হবে অন্যান্য তুলনায়, সেটা খুব স্বাভাবিক। আর এখানেই ভুক্তভোগী হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে পাস তো করছে, সার্টিফিকেট তো পাচ্ছে, কিন্তু তাদের কোনো গুণগত মান থাকছে না। চাকরির বাজারে তারা অকেজো হয়ে যাচ্ছে, যেটাকে আনএমপ্লয়েবল বলা চলে। অর্থাৎ সার্টিফিকেট আছে কিন্তু যোগ্যতা নেই, কাজ করার কোনো গুণগত মান নেই। একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেলের মধ্যে দিয়ে আমরা বিগত 30-40 বছর ধরে চলেছি। একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে পড়ুয়া বা যে বাচ্চাটা আজকে পড়াশোনার সুযোগ পেল না, সে আগামী দিনে মুটে মজুরের কাজ করছে। সে গরিব হচ্ছে, তার সন্তানকে সে ভালো স্কুলে পড়াতে পারছে না, দামি স্কুলে পড়াতে পারছে না, তার সন্তান আরো গরিব হচ্ছে। এক অদ্ভুত ভিসিআর সার্কেলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলেছে। তবে আশা করা যায় 2026-এ এর নিষ্পত্তি হবে। বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দিয়ে সরকার পরিবর্তন করবে, তবেই সার্বিক পরিবর্তন হবে। শিক্ষাঙ্গন দুর্বৃত্ত মুক্ত হবে এবং পড়াশোনার গুণগত মান বাড়বে। আপনাদের এলাকায় বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে ফি স্ট্রাকচার কিরকম জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.